পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ টেকসই পৃথিবী রেখে যেতে হবে, কাতারে বললেন প্রধান উপদেষ্টা। তরুণদের প্রস্তুত হওয়ার আহ্বান। সংবিধান সংশোধনে তাড়াহুড়া কাম্য নয়, ঐকমত্য কমিশনের সাথে বৈঠকের আগে বললেন সালাউদ্দিন আহমেদ। ফের পেছাল জামায়াত নেতা এটিএম আজহারের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি, নতুন তারিখ 6 মে। এবং আনাস সহ 6 জনকে হত্যা মামলায় 4 পুলিশ সদস্য ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলে সময় চাইবে প্রসিকিউশন। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছে আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ, স্থিতিস্থাপক, সবুজ এবং টেকসই পৃথিবী রেখে যেতে হবে, যেটি জ্ঞান, উদ্ভাবন এবং প্রযুক্তির সংমিশ্রণে গঠিত হবে। আজ কাতারের দোহায় অনুষ্ঠিত আরাধনা শীর্ষ সম্মেলনে দেয়া বক্তব্যে কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, আজকের তরুণদের যারা এই গ্রহের উত্তরাধিকারী হবে তাদের পেছনে ফেলে আসা উচিত হবে না। এর আগে কাতারে পৌঁছালে ডক্টর ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। কাতার সরকারের প্রোটোকল প্রধান ও রাষ্ট্রদূত ইব্রাহিম ফাকরুও তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। তাড়াহুড়া করে সংবিধান সংশোধন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, এই বিষয়ে জাতীয় ঐকমত্যে পৌঁছাতে সময় লাগবে। তৃতীয় দফায় জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসার আগে এ কথা বলেন তিনি। জাতীয় সংসদের এলটি হলের সম্মেলন কক্ষে এই বৈঠকে অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জেবিউল্লাহ, সাবেক সংস্থাপন সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এটা রিপাবলিকের বিষয়, এটা সংবিধানের বিষয়, তাড়াহুড়োর কোনো বিষয় নয়। এটা যে সমস্ত সিদ্ধান্ত জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গৃহীত হবে, একটা বৃহত্তর কনসেনসাস আমরা সৃষ্টি করতে পারব, সেটা জাতীয় জীবনে এতে মহান ভূমিকা রাখবে, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুতরাং একটু সময় বেশি নিলেও আমরা বিস্তারিত জুলাই আগস্টের রাজধানীর চানখারপুলে আনাস সহ 6 জনকে হত্যার মামলায় পুলিশ সদস্য আরশাদ, সুজন, ইমন ও নাসিরকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মঙ্গলবার সকাল 10টায় তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ মামলায় আজ আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের কথা থাকলেও সময় নেবে প্রসিকিউশন। এর আগে সোমবার এই মামলায় চূড়ান্ত অভিযোগ প্রসিকিউশনের হাতে জমা দেয় তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর জানান, 90 পৃষ্ঠার এই তদন্ত প্রতিবেদন 195 দিনের তদন্ত শেষে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে। ঘটনার সময়কাল ছিল 1 জুলাই থেকে 5 আগস্ট। এ মামলায় পলাতক রয়েছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ আরও কয়েকজন। যশোরে নিমজ্জিত ভবদহ সমস্যা সমাধানে অভয়নগরের ভবদহ পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের 3 উপদেষ্টা। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জলাবদ্ধ ভবদহ এলাকা পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ভবদহ সমস্যার স্থায়ী সমাধানে কাজ শুরু করেছে সরকার। সে লক্ষ্যে সেনাবাহিনী হরিভদ্রা ও আপার ভদ্রা নদী খনন করবে।
ভবদহের সমস্যাটার চিরস্থায়ী কি সমাধান করা যায় এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা শুরু করেছি। আমাদের সাথে আমাদের কৃষি এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আছেন, দুর্যোগ উপদেষ্টা মহোদয় আছেন। আমাদের সরকারের কয়েকটা মন্ত্রণালয়ের সম্মিলিত প্রয়াসের কারণে আসলে আমরা এই 17,000 হেক্টর এলাকাকে আপাততের জন্য পানি মুক্ত করতে পেরেছি। ঢাকা মহানগর এলাকা অথবা মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ করতে কঠোর পদক্ষেপ নিয়েছে ট্রাফিক পুলিশ। নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উত্তরা জোনের উপ পুলিশ কমিশনার আনোয়ার হোসেন। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। ঢাকার রাজপথের নতুন আতঙ্কের নাম অটোরিকশা। কোনো ধরনের নিয়মনীতি তোয়াক্কা না করেই চলাচল করছে ব্যাটারি চালিত এই যান। সড়কে সব ব্যাটারি চালিত রিকশা চলাচলের ফলে নিয়মিত দুর্ঘটনা ঘটছে এবং সড়কগুলো চলাচলের জন্য অনিরাপদ হয়ে পড়ছে। রিকশা চালকরা জানান, নিয়ম মেনে ছোট রাস্তায় রিকশা চালালে কোনো ধরনের দুর্ঘটনা হওয়ার কথা নয়। অনেকেই বেপরোয়াভাবে রিকশা চালিয়ে বিতর্ক সৃষ্টি করছে। যদি নিয়মিত চলে তো আর নাই। মেন রোডে মনে করেন আমার নিয়ম কি, মনে করেন আমরা গাড়ি দ্রুত চালান নিয়ম না, কিন্তু আমরা মেন রোডে উঠতে মনে করেন যতদূর পারি দূরই চালাই, মানে একজনের জন্য 10 জন নষ্ট। আমরা কেমন করে করবি? কোম্পানি করবি, মহাজনে করবি, সরকারে করবি, আমরা তো গরিব মানুষ। আমার চলানি নাকি যেটা গেলে পেটে ভাত পাবি সেটা পাবি। তো নিয়ম মতো তো চালায় না, অনেক রিক্সাওয়ালা আছে আপনার মানে না আর কি, কোনো কিছু না মানার কারণেই আপনার এই দুর্ঘটনাগুলো ঘটে। সবাই নিয়ম মতো একটু চলানি উচিত, নিয়ম মতো চলা উচিত, কিন্তু এখন যদি এটা বন্ধ করে দিতে চান তাহলে আমাকে চলা কষ্ট হয়ে যাবো। বেপরোয়া অটোরিকশা চালকদের নিয়ন্ত্রণে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমাদের উত্তরা ডিভিশনে যেসব জায়গায় অটোরিকশা চলে আমরা চেষ্টা করি অটোরিকশাগুলো যেন মূল সড়কে প্রবেশ করতে না পারে, আমাদের এটা চেষ্টা থাকে। আমরা অটোরিকশা চলাটা প্রতিরোধ করার জন্য আমরা ডাম্পিং করি রিক্সাগুলো, এবং অনেক ক্ষেত্রে রিক্সাগুলো ঘুরিয়ে দিই যেন মেন সড়কে এসে আমাদের দ্রুত গতির যানবাহনে কোনো বাধা সৃষ্টি করতে না পারে। তাদের ফিডার রোডগুলোতে তারা চলাচল করে, এটাই আমরা চেষ্টা করি, এটাই আমাদের তাদের প্রতি নির্দেশনা। অবৈধ যে কোনো পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশের এই কর্মকর্তা। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পররাষ্ট্রনীতি, অর্থনীতি ও সামগ্রিক নীতির দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর একটি দেশ গড়ার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামীর সহকারী জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। সকালে জাতীয় প্রেস ক্লাবে গণশক্তির আয়োজনে ভারত সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। তিনি আরও বলেন, ভারতের মুসলমানদের সম্মিলিত শক্তি উপমহাদেশকে আরও উন্নত করবে। আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট সাংবাদিক হাবিবুর রহমান পলাশ। তারা সেখানে আসলেই সবচেয়ে বেশি নিপীড়িত এবং নির্যাতিত, এবং তাদের সম্মিলিত শক্তি, তাদের আউটপুট ভারতকে নয় শুধু এই উপমহাদেশকে সমৃদ্ধ করবে আমরা মনে করি। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী 6 মে দিন ধার্য করেছেন আপিল বিভাগ। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। অনিত সিদ্দিকীর রিপোর্ট। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় 1 যুগেরও বেশি সময় ধরে কারাগারে জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর অনেক রাজনৈতিক নেতাকর্মী আইনি প্রক্রিয়ায় মুক্ত হলেও আজহারের মুক্তির বিষয়টি ঝুলে আছে সর্বোচ্চ আদালতে। এ নিয়ে দলটির ভেতরে বাইরে রয়েছে অসন্তোষ ও ক্ষোভ। মঙ্গলবার মুক্তি চেয়ে এটিএম আজহারুল ইসলামের করা আপিল প্রধান বিচারপতির আদালতে উঠলেও শুনানি হয়নি। নতুন তারিখ ধার্য করা হয়েছে 6 মে। আইনি নানা প্রশ্ন মামলার গুরুত্ব বিবেচনায় সব বিচারপতি শুনবেন বলে জানানো হয় বলে জানান আইনজীবীরা। শুধু তাই নয়, মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ফাঁসি কার্যকর হওয়া নিয়ে প্রশ্ন ওঠায় এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এটিএম আজহারুল ইসলামের আইনজীবী। মাননীয় প্রধান বিচারপতি ইচ্ছা প্রকাশ করেছেন যে এই মামলার গুরুত্বের বিচারে এবং এই মামলার আইনি জটিল ব্যাখ্যা বিশ্লেষণের বিষয়ে এই মামলাটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়া উচিত। এবং এখন যে বেঞ্চে মামলাটি শুনানি উঠেছিল সেখানে 4 সদস্যের বেঞ্চ ছিল,
কিন্তু আপিল বিভাগে এখন বিচারক আছেন সব মিলে 7 জন। এদিন শুনানিতে জামাতের সেক্রেটারি জেনারেল সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পরে জামাত সেক্রেটারি বলেন, 8 মাসেও আজহার মুক্ত না হওয়ায় ব্যথিত তারা। অন্যায় বিচারে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে, প্রায় সকলেই তারা কিন্তু মুক্তি পেয়ে গিয়েছে। কিন্তু আমাদের মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে আনিত যে সমস্ত মিথ্যা অভিযোগ, তার কোনো একটি অভিযোগের সাথে তার তিলমাত্র সম্পর্ক নেই। এটা আদালতে আমাদের পক্ষ থেকে আইনজীবীরা যথার্থভাবে সেটা প্রমাণ করতে সক্ষম হয়েছেন। তারপরেও সময়টা যে 8 মাস পার হয়েছে, সারা দেশের লক্ষ কোটি আমাদের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী যারা ন্যায় বিচারের প্রত্যাশায় দিন গুনছেন, তারা ব্যথিত। 2014 সালের 30 ডিসেম্বর এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায় বহাল থাকে আপিল বিভাগেও। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, কুয়েতের মতো কাতারও বাংলাদেশ থেকে সৈন্য নেবে। আজ কাতারের দোহাতে আর্থনা সামিটের সাইডলাইনে হওয়া বৈঠকে একথা কাতার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে বলে জানান তিনি। শফিকুল আলম বলেন, গালফ যুদ্ধের সময় থেকে কুয়েতে বাংলাদেশের সৈন্যরা দায়িত্ব পালন করছেন। কাতার জানিয়েছে তারা বাংলাদেশ থেকে 725 জন সৈন্য নেবে। স্থায়ীভাবে প্রতি 3 বছর পর পর একটা ব্যাচ আসবে। এই সংখ্যা বাড়িয়ে 1600 বা আরও বেশি করার বিষয়ে দুদেশে আলোচনা হচ্ছে বলেও জানান তিনি। প্রযুক্তির উৎকর্ষে দেশে কোনো মানুষ এখন আর বোঝা নয়। তাই দেশের প্রতিটি মানুষ সম্পদে পরিণত করতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন ACHM এর চেয়ারম্যান মাহবুব আলী খান কিশোর। তিনি বলেন, দেশে বেকারত্ব দূর করতে নির্ভরযোগ্য ও দক্ষ উদ্যোক্তা তৈরি করতে কাজ করছে তথ্য প্রযুক্তির যুগে নিজেকে বদলে ফেলার এক অন্যতম মাধ্যম ACHM ইনস্টিটিউট। বিস্তারিত মন্ত্রণালয় নামের রিপোর্টে। 2019 সাল থেকে দেশের প্রতিটি মানুষ এক একটি সম্পদে পরিণত করতে উদ্যোগ নিয়েছে ACHM ইনস্টিটিউট। এখানে প্রশিক্ষণ নিয়ে অনেকেই এখন দেশ এবং দেশের বাইরে সফল উদ্যোক্তা। অনেক শিক্ষার্থীর মধ্যে ব্যবসা করার ইচ্ছে আছে, কিন্তু অর্থ নেই, ব্যবসার কৌশলও জানা নেই। তারা ACHM এর মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে সফলতার স্বপ্ন দেখছে। আমি ক্যাটারিংয়ে বিজনেস করছি, ক্লাউড কিচেনে আমি কাজ করছি। এটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল যে আমি এখান থেকে কিছু অর্জন করা। যখন আমি ওরিয়েন্টেশন ক্লাসে প্রথম দিন আসি, তখন আমার চিন্তাভাবনা পরিবর্তন হয়ে যায় এই প্রতিষ্ঠানের উপর, যে তাদের কথাবার্তা বা কিচেনের আমরা কি কাজ করব, কি প্রসেসিং, সব কিছু যখন আমি জানতে পারি, তখন মনে হলো যে আমার জন্য বেস্ট প্রতিষ্ঠান এটা। আমার বাইরে যাওয়ার ইচ্ছা আছে, সেহেতু এই সার্টিফিকেশনের মাধ্যমে আমি যাতে কুকিং শেফ এবং শেফ হিসেবে সার্ভাইভ করতে পারি, এই জন্য কোর্সটি করা। বিভিন্ন প্রফেশনাল বিষয়ে দক্ষতা উন্নয়নে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দেয় ACHM ইনস্টিটিউট। উই আর দ্য একাডেমি অফ কুলিনারি এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। তো এই যে আমাদের ট্যুরিজম সেক্টরের কুলিনারি এবং হসপিটালিটি ম্যানেজমেন্ট এটা বিশাল সেক্টর, সেখানে আমরা ACHM অবদান রাখতে চাচ্ছি মানুষজনকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে। সবারই তো আসলে অনেক রকম স্বপ্ন থাকে। আমারও এই ইন্ডাস্ট্রিতে কাজ করার একটা স্বপ্ন ছিল। তো শুধু কাজ করা না, আমার ইচ্ছা ছিল যে আমি যেটুকু জানি সেটা সবার মাধ্যমে ছড়িয়ে দেওয়া। এখানে যারা স্টুডেন্ট আছে তাদের আমরা 3 মাসের একটা কোর্স শেখাই। এখানে প্রায় 6 মাসও আমরা চালু করছি। এখানে RPL এর ব্যবস্থা আছে, প্রায় 4-5টা আইটেমের RPL হচ্ছে। আর এখান থেকে আমরা শুধু 3 মাসের সার্টিফিকেট দিই না, বা RPL আমরা সার্টিফিকেট দিই না, তাদের সার্টিফিকেটের সাথে সাথে আমরা কি করি, জব প্লেসমেন্ট দিচ্ছি। বেকারত্ব দূর করতে ACHM এর প্রচেষ্টায় অনেক নারী পুরুষের আয়ের সুযোগ সৃষ্টি হয়েছে। স্টুডেন্টরা আমাদের এখান থেকে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট পাচ্ছে, আর এই ইন্টারন্যাশনাল সার্টিফিকেট নিয়ে তারা সফলতার সাথে দেশের বিভিন্ন জায়গায় কাজ করতে পারছে। একজন স্টুডেন্ট যদি পড়ালেখার উদ্দেশ্য দেশের বাইরে যায়, তার ইচ্ছা থাকে যে যেন সে একটু নিজেকে সার্ভাইভ করতে পারে পড়ালেখার পাশাপাশি। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুরের হিরনালে পূর্বশত্রুতার জেরে দিনে দুপুরে শান্ত নামের এক যুবককে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।
এর 10 দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই যুবক। এই ঘটনায় অভিযুক্তদের একজনকে আটক করে পুলিশে নিয়েছে নিহতের স্বজনরা জানান, সোমবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শান্ত। এর আগে 11 এপ্রিল শান্ত সরকারের উপর হামলা করে গুরুতর আহত করে যুবদল নেতা আসাদ ফকিরের নেতৃত্বে একদল সন্ত্রাসী। হত্যাকারীদের বিচারের দাবিতে সড়কে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী বলেন, থানায় মামলা দায়ের করা হয়েছে, জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমাদের মামলাই নেয় না, আমাদের কোনো আজকে পর্যন্ত তার বাসায় পুলিশ পাহারাইতেছে। তো মানুষ মার্ডার হয়ে গেছে, খুন হয়ে গেছে, এখন পুলিশ প্রশাসন তার বাড়ি পাহারা দেয়। কি রকম ভাই? আমার বাবার নির্মল বাবা মারছে, এরা আমার হুমকি দিছে, আমারও মাইরা লাইব। এখন কে বসে আমার পোলা বাইতের হুমকি দিছে, আমার পোলারে মারছে কবায়া, আমার পোলার আতুরাদা বাইরে আমার পোলা জীবনে হত্যা করছে। এরা অনেক টেওল, আমি গরিব মানুষ, তাহলে আমি বিচারটা পাইতাম না। শরিয়তপুরে ডামুড্রা ইসলামপুর ইউনিয়নে জাতীয়তাবাদী শ্রমিক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের তিলই বাজার সংলগ্ন মাঠে এই সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজী MA কায়ুম চুন্নু মুন্সি। উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবুল কাশেম সর্দারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শাহাদাত হোসেন। রাজধানীর উত্তরখানে জমি বিক্রি করে পুনরায় তা দখল করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আবু সুফিয়ান ভূঁইয়া জানান, 2010 সনে স্থানীয় বাসিন্দা আব্দুর রহমানের কাছ থেকে 15% জমি কিনেন তিনি। 5 আগস্টের পর একটি চক্র তার কাছে 10 লাখ টাকা চাঁদা দাবি করে। সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে জমিতে থাকা ভাড়াটিয়াদের মারধর করে বের করে দেয় সন্ত্রাসীরা। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। কেনার পরে সে প্রথম 22.5%তে আরেকজনের কাছে সিটারি করে বেচা আমাকে দিল 15%। নেবিল লোকের কাছে বিক্রি করে ফেলছে 4.5%। সেটাও আমি আবার নেবিল লোকের কাছ থেকে কিনছি। মাস আগে আমাদেরকে ঘর বাড়ি সব উঠাইয়া যা ছিল সব আমাদের মাল ছাপানো সব কিছু নিয়ে নিছে, তারা নেওয়ার পরে আমাদেরকে উঠাই দিছে। সে বিক্রি করে বলতেছে যে আমি বিক্রি করি নাই, মানে এরকম কথা কাটাকাটি করতে করতে তালা মারছে গেটে। আমি বিক্রি করি, আমি এখন না জায়গা জমি বেচছি, ঠিক আছে, বেচা হইলে আরেক জিনিস, কিন্তু তালা মারছে কে গেটের? হ্যাঁ আমি মারছি, তালা মারছে ওই যে। এবারে বাণিজ্য সংবাদ। আবাসন শিল্প সংশ্লিষ্ট লিঙ্কেজ ইন্ডাস্ট্রির স্থবিরতা উত্তরণের লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সকালে জাতীয় প্রেস ক্লাবে রিহাব এবং গৃহায়ন সংশ্লিষ্ট লিঙ্কেজ শিল্প সংগঠনের আয়োজনে আবাসন শিল্প ও সংশ্লিষ্ট লিঙ্কেজ ইন্ডাস্ট্রির স্থবিরতা উত্তরণের লক্ষ্যে এই সংবাদ সম্মেলন হয়। রিহাব প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জানান, আবাসন শিল্প সংশ্লিষ্ট লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলোতে ভ্যাট ট্যাক্স জনিত নানা ধরনের সমস্যা রয়েছে। আসন্ন জাতীয় বাজেটে এ বিষয়ে অবশ্যই শব্দ রাখতে হবে বলে জানান তিনি। শেষ করব এশিয়ান নিউজ। তারিখে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ টেকসই পৃথিবী রেখে যেতে হবে, কাতারে বললেন প্রধান উপদেষ্টা। তরুণদের প্রস্তুত হওয়ার আহ্বান। সংবিধান সংশোধনে তাড়াহুড়া কাম্য নয়, ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকের আগে বললেন সালাউদ্দিন আহমেদ। ফের পেছাল জামায়াত নেতা এটিএম আজহারের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি, নতুন তারিখ 6 মে। এবং আনাস সহ 6 জনকে হত্যা মামলায় 4 পুলিশ সদস্য ট্রাইব্যুনালে অভিযোগ দাখিলের সময় চাইবে প্রসিকিউশন। এশিয়া নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।